আসসালামু আলাইকুম। আল জাজিরার পর এবার জামাত ইসলামী নিয়ে সারা জাগানো রিপোর্ট করল বিবিসি। ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তালেবানদের হামলায় পাকিস্তানের সেনা কর্মকর্তা নিহত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি ধেয়ে আসছে বিপর্যয় ভারতের অর্থনীতিতে। বিরিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। আল জাজিরার পর এবার বাংলাদেশের জামাতি ইসলামী নিয়ে আলোচিত একটি রিপোর্ট করেছে লন্ডনের বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। বুধবার সকালে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি আওয়ামী লীগের স্থান পূরণের চেষ্টা করছে। ছাত্রদের নতুন দল এনসিপির অভিজ্ঞতা কম, তাই অনেকে এখন জামাতের প্রতি ঝুঁকে পড়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে দলটি আকস্মিক গতি লাভ করেছে এবং দেশটির তরুণ প্রজন্ম 1971 সালের অতীত ভুলে জামাতের দিকে ঝুঁকে পড়েছে। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, হাসিনার পতনের পর তরুণ সমাজ সহ বাংলাদেশের সাধারণ মানুষ যে ধরনের বাংলাদেশ চেয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের সে আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বিবিসিকে কথা বলেছেন রাহাত হোসেন। বিবিসির খবরে বলা হয়েছে, রাহাত হোসেন একা নন, তার মতো আরও অনেক তরুণ এখন জামাত ইসলামীর দিকে ঝুঁকে পড়েছে। কারণ তাদের মতে জুলাই বিপ্লবের পর আহত ও শহীদদের পরিবারের জন্য অনেক কিছু করেছে জামাত। রাহাত হোসেন 24-এর জুলাই বিপ্লবের দেশব্যাপী খুবই আলোচিত এক বীর। 2024 সালের 20 জুলাই হাসিনা বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ির কাজলায় পুলিশ খুব কাছ থেকে একের পর এক গুলি করে হত্যা করে ইমাম হাসান তাইম ভুইয়া নামের একজন কলেজ ছাত্রকে। পুলিশের গুলি চলা অবস্থায় নিজের জীবনের মায়া ত্যাগ করে আহত বন্ধু ইমাম হাসানকে টেনে নিয়ে যেতে দেখা যায় একটি ছেলেকে। সেই ভিডিও ভাইরাল হয় সারা দেশে। যে ছেলেটি আহত ইমাম হাসানকে টেনে নিয়ে যায় তিনি ছিলেন রাহাত হোসেন। বিবিসি রাহাতের সাক্ষাৎকারে প্রকাশ করেছে জামাত সংক্রান্ত খবরে। বিবিসির খবরে বলা হয়েছে, রাহাত বর্তমানে জামাত দ্বারা আকৃষ্ট। বিবিসির খবরে বলা হয়েছে, জামাতে ইসলামী বাংলাদেশের অনেক পুরনো একটি দল, কিন্তু তত জনপ্রিয় ছিল না। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে দলটি আকস্মিক গতি লাভ করেছে। দলটির বিরুদ্ধে 1971 সাল ঘিরে যেসব অভিযোগ রয়েছে, তরুণ প্রজন্ম তা আমলে নিচ্ছে না। তারা মনে করছে বর্তমান জামাত আর 1971 সালের জামাত এক নয়। বর্তমান জামাত তাদের দৃষ্টিতে অনেক আধুনিক একটি দল। বর্তমান যে তরুণ প্রজন্ম 12 ফেব্রুয়ারি ভোট দেবে তাদের সবার জন্ম 1971 সালের পর এবং তারা আগের জামাতের সাথে বর্তমান জামাতের পার্থক্য করতে সক্ষম। নতুন প্রজন্ম পুরনো চিন্তায় আটকে থাকতে রাজি নয়। তারা বর্তমানকে দেখে বিচার করে এবং সিদ্ধান্ত নেয়। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বিবিসিকে বলেছেন, তাদের প্রধান লক্ষ্য ক্ষমতায় গেলে ঘুষ দুর্নীতি বন্ধ করা এবং মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, গৌরবময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শীর্ষ 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের অভাবনীয় বিজয় তরুণ প্রজন্মকে জামাতের প্রতি আকৃষ্ট করার ক্ষেত্রে প্রচণ্ড ভূমিকা পালন করেছে। রাহাত হোসেন বিবিসিকে বলেছেন, তারা যে বাংলাদেশ চেয়েছিলেন তা তারা আজও পাননি। তারা নতুন একটি নির্বাচিত সরকারের কাছ থেকে সেটা প্রত্যাশা করেন। রাহাত হোসেন বলেছেন, তেঁতুল গাছ লাগিয়ে আম খাওয়ার আশা করা যায় না। বুধবার পাকিস্তানে তালেবানদের হামলায় নিহত হয়েছেন পাকিস্তান আর্মির একজন ক্যাপ্টেন। বুধবার খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পাকিস্তান আর্মির উপর হামলা চালায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান। তেহরিক-ই-তালেবান পাকিস্তান হলো আফগানিস্তানের তালেবানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠী। তারা আফগানিস্তানের মতো পাকিস্তানেও তালেবানি শাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে। বুধবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কয়েকটি শহরে হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করেছে পাকিস্তান আর্মি। বৃদ্ধি করা হয়েছে সেনার সংখ্যা। বিদ্রোহী বেলুচিস্তান লিবারেশন আর্মির পুনরায় হামলা বন্ধে পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার বেলুচিস্তান লিবারেশন আর্মি একযোগে হামলা চালায় 12টি শহরে। এতে 280 জন পাকিস্তানি সেনা ও পুলিশের সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী সংস্থাটি। তবে পাকিস্তান আর্মি স্বীকার করেছে, বিদ্রোহীদের হামলায় সেনাসহ অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। পাকিস্তান আর্মি দাবি করেছে, বুধবার পর্যন্ত তারা 3 শতাধিক ভারতপন্থী বিদ্রোহীদের হত্যা করেছে অভিযান চালিয়ে। পাকিস্তানের অভিযোগ, বেলুচিস্তান সহ পাকিস্তানের বিভিন্ন সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে ভারত ও আফগানিস্তানের তালেবান সরকার। এমনকি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিএআই এর সাথে জড়িত বলে অভিযোগ অনেক বিশ্লেষকের। যুক্তরাষ্ট্র একদিকে গোপনে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছে,
অপরদিকে আবার সন্ত্রাস দমনের নামে পাকিস্তান সেনাবাহিনীর সাথে একসাথে কাজ করছে। এটা হলো পাকিস্তানে তাদের কার্যক্রম চালু রাখার এক হীন কৌশল। টাইমস অফ ইসলামাবাদের এক খবরে বলা হয়েছে, ভারতের সাথে ইসরায়েলও জড়িত পাকিস্তানের বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের পেছনে। টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছে বুধবার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার দেশটির মন্ত্রিপরিষদ বৈঠকে স্পষ্ট করে বলেছেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলবে না বিশ্বকাপে। পাকিস্তান এই বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। তিনি বলেন, আইসিসিকে ব্যবহার করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অবিচার করেছে এবং এক্ষেত্রে পাকিস্তান পুরোপুরি বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। শাহবাজ শরীফ বলেন, ক্রিকেট হলো খেলার মাঠ, রাজনীতির মাঠ নয়, কিন্তু ভারত ক্রিকেটকে ব্যবহার করছে রাজনীতির হাতিয়ার হিসেবে। ভারতের গণমাধ্যম সহ বিভিন্ন মহল আশা করেছিল পাকিস্তান হয়তো শেষ মুহূর্তে খেলায় রাজি হবে। ভারতের বিভিন্ন গণমাধ্যম কয়েকদিন ধরে লিখেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে পাকিস্তান বাংলাদেশের ইউনূস সরকারের পক্ষে দাঁড়িয়েছে। সে কারণে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেলে তারা তাদের সিদ্ধান্ত বদল করতে পারে। কিন্তু শাহবাজ শরীফ বুধবার জানিয়ে দিলেন, তারা ভারতের বিরুদ্ধে খেলবে না আসন্ন বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রের সাথে আসন্ন বাণিজ্য চুক্তি ঘিরে বড় ধরনের বিপদের মুখে ভারতের জ্বালানি, কৃষি সহ সার্বিক অর্থনীতি। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক ও জ্বালানি তেল ব্যবহারকারী দেশ। আর এ জ্বালানি তেল তারা মূলত আমদানি করে বিভিন্ন আরব দেশ থেকে। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে কমিয়ে দেয় রাশিয়া। আর ভারত এ সুযোগ গ্রহণ করতে আরব দেশ থেকে জ্বালানি তেল কেনা কমিয়ে রাশিয়া থেকে ব্যাপকভাবে জ্বালানি তেল কেনা শুরু করে। 2025 সালের মাঝামাঝি ভারত রাশিয়া থেকে দৈনিক 20 লাখ ব্যারেল জ্বালানি তেল কেনে। তবে ট্রাম্প প্রশাসনের চাপে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে দৈনিক 11 লাখ ব্যারেলে। এভাবে ভারত পরিণত হয় রাশিয়ার দ্বিতীয় জ্বালানি তেল ক্রেতায়। এবার ট্রাম্পের রোশনল থেকে বাঁচতে ভারতকে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা পুরোপুরি বন্ধ করতে হবে। গত সোমবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে তাকে ফোন দিয়ে বাণিজ্য চুক্তির ব্যাপারে অনুরোধ করেন। বাণিজ্য চুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নিতেও রাজি হয়েছেন মোদী। ট্রাম্প বলেন, আমাদের শর্ত অনুযায়ী ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের পণ্য ভারতে প্রবেশের ক্ষেত্রে ভারতের আরোপিত শুল্ক শূন্যের কোটায় নামিয়ে আনবে। বিনিময়ে ভারতের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা 50% শুল্ক কমিয়ে 18% ধার্য করা হবে। ট্রাম্প বলেন, ভারত কেবল রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে না, বরং তাদেরকে ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল কিনতে হবে। ট্রাম্পের এই ঘোষণার পর দেউলিয়া হওয়ার পথে ভারতের বিভিন্ন জ্বালানি তেল আমদানিকারক প্রতিষ্ঠান, কারণ তারা দীর্ঘ প্রায় 4 বছর ধরে 30% কম দামে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে রমরমা ব্যবসা করেছে। রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত জ্বালানি তেল কিনে রিফাইন করে উচ্চ দামে বিক্রি করেছে ইউরোপে। এবার ট্রাম্পের কারণে সেই ব্যবসা পুরোপুরি বন্ধ হচ্ছে। অপরদিকে ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে আবার ফিরে যেতে পারছে না তাদের পুরনো আরব দেশগুলোতে, কারণ ট্রাম্পের শর্ত অনুযায়ী তাদেরকে এখন ভেনিজুয়েলা থেকে উচ্চ মূল্যে কিনতে হবে যুক্তরাষ্ট্রের কোম্পানি উত্তোলিত জ্বালানি তেল। একদিকে উচ্চ মূল্য, অপরদিকে দীর্ঘ পরিবহন খরচ, সব মিলিয়ে ভারতের জ্বালানি খাতে অশনি সংকেত দিচ্ছে। আর জ্বালানি খাতে বিপর্যয় মানে সার্বিকভাবে বিপর্যস্ত হবে দেশটির অর্থনীতি। তবে ভারতের আশা, যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে একবারে জ্বালানি তেল কেনা বন্ধ করবে না। ভারত ট্রাম্প প্রশাসনকে বোঝানোর চেষ্টা করছে রাশিয়া বিশ্বের অন্যতম জ্বালানি তেল বিক্রেতা। আকস্মিক আন্তর্জাতিক বাজারে রাশিয়ার জ্বালানি তেল বিক্রি বন্ধ করলে গোটা বিশ্বে এর নেতিবাচক প্রভাব পড়বে। তবে ডোনাল্ড ট্রাম্প ভারতের এই যুক্তি কতটা মানবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ ক্ষমতা গ্রহণের শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ কর্তা ব্যক্তিরা ভারতের প্রতি সুর চড়া করে বলেছে তাদেরকে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা সম্পূর্ণ বন্ধ করতে হবে, কারণ ভারতের কারণে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যাচ্ছে না। ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে পুতিনকে নগদ অর্থ তুলে দিচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। ভারতকে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়াকেও শাস্তি দিতে চায় একই সঙ্গে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির অংশ হিসেবে ভারতের কৃষি পণ্যের বাজারেও অবাধে প্রবেশের অধিকার দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশটির কৃষিখাত, কিন্তু ভারতের এছাড়া আর করার কিছু নেই, কারণ এটি না করলে একের পর এক ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞায় লণ্ডভণ্ড হয়ে যাবে দেশটি। চীনের প্রেসিডেন্ট শি জিন ও পুতিন বুধবার টেলিফোনে কথা বলেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার
চমৎকার আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য, জ্বালানি, তাইওয়ান, ইরান, রাশিয়া এবং ইউক্রেন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি। ট্রাম্প লিখেছেন, চীনের সাথে এবং শি জিনপিং এর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, আর এই সম্পর্ক এমনই হওয়া উচিত। আগামী এপ্রিল মাসে ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে। দুই দেশের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে বাণিজ্য যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, দক্ষিণ চীন সাগরের মালিকানা ও তাইওয়ান ইস্যু নিয়ে। এরই মধ্যে দুই পক্ষ চেষ্টা করছে যাতে ট্রাম্পের বেইজিং সফর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। টেলিফোনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে বলেছেন, তাইওয়ানকে আধুনিক সমরাস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাইওয়ান। তাইওয়ান চীনের অংশ এবং চীন অবশ্যই সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা প্রশ্নে কোনো ছাড় দেবে না, আর তাইওয়ানকে চীন থেকে আলাদা হতে দেবে না। গত ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে $11 বিলিয়ন সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।